বাসতাম, খুব বিশ্বাস করতাম। এদিকে আমার 18 বছর হওয়ার সত্ত্বেও আমার বিয়ের জন্য কোনো রকম চিন্তা ও ভাবনা করত না। সে শুধু একটাই কথা বলত, তোর মামা না থাকলে তো আমাদের পেট ভরত কি করে। কিন্তু আমার বিয়ে দেওয়ার ব্যাপারে একবারও চেষ্টা করত না বা কোনো রকম কোনো কথাই বলত না। আমার মামা যখন 1 বছর ধরে আমাদের সংসার চালিয়ে যাচ্ছে, তারপর একদিন মামা হঠাৎ করে আমাদের বাড়িতে এসে আমার মাকে বললা, আমার জন্য নাকি একটা অনেক বড় খুশির খবর আছে। মামা নাকি শিলিগুড়িতে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। মামার কথা শুনে তো আমার মা ভীষণ খুশি হয়েছিল, কিন্তু আমি নিজে অনেক বেশি ভয় পেয়েছিলাম। কারণ আমি অনেক গরিব ও অশিক্ষিত মেয়ে ছিলাম এবং জীবনে কোনো দিন শহরে যাইনি। তাই শহরের পরিবেশটা যে কেমন সেটার ব্যাপারে কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। আমি তখন আমার মামাকে বলেছিলাম, মামা, আমি শহরে গিয়ে কি কাজ করব? তুমি আমার জন্য এমন কোনো চাকরির ব্যবস্থা করেছ যে তুমি এত খুশি আজ এবং আমাকে শহরে নিয়ে যেতে চাইছ। এমনকি আমি তো সেলাই ও মেশিনেরও কাজ জানি না। মামা, তাহলে আমি শহরে গিয়ে কি কাজ করব? মামা তখন আমার কপালে হাত রেখে বলেছিল, আরে পালগি, তুই এত ভাবিস না। নিজের মামার উপর ভরসা রাখ, আর এত চিন্তা করার কি আছে। আমি তোকে শহরে নিয়ে যাব এবং যেখানে নিয়ে যাব সেখানকার কর্মচারীরা তোকে সব কিছু শিখিয়ে দেবে। আমি ওখানকার ব্যাপারে সব কিছু খোঁজ খবর নিয়ে এসেছি। এমনকি কিছুদিন আগে আমি নিজের গিয়ে সেখানকার পরিবেশ দেখে এসেছি। এবং তুই সেখানে গিয়ে কিছুদিনের মধ্যে সেখানকার সব কাজকর্ম শিখে যাবে এবং অনেক টাকা মাইনেও পাবে। তাহলে তো তোর মায়ের কোনো অসুবিধা বা টাকার জন্য কোনো কষ্টই হবে না এবং তো জীবনটাও পাল্টে যাবে। অনেক টাকা পয়সা জমিয়ে 1 বছরের মধ্যে তোর বিয়েটাও আমরা দিতে পারব। এমনিতেই তো তোর বয়স 18 বছর হয়ে গেছে এবং বিয়ে দেওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা নেই। তাই তুই যখন সেখানে চাকরি করবি সেই চাকরির টাকা জমিয়ে তোর বিয়ে আমিও তোর মা মিলে দিতে পারব। মামার কথা শুনে আমার মা ও তখন আমাকে শহরে পাঠাতে রাজি হয়েছিল। এবং মা যখন আমাকে শহরে পাঠাতে রাজি হয়েছিল, তখন আমার ইচ্ছে না থাকার সত্ত্বেও কিন্তু আমি আমার মামার সঙ্গে শহরে যেতে রাজি হয়েছিলাম, যেহেতু আমার মা চেয়েছিল আমি যাতে শহরে যাই। আসলে আমার বাবার মারা যাওয়ার পর থেকে কিন্তু আমার মামা আমাদের বাড়িতে থাকত, কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মামা আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করবে। বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে বাবার মতো করে মনে করতাম, কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যাকে আমি বাবা মনে করব সে আমার সঙ্গে এরকম করবে। মামা ও মায়ের কথা শুনে আমিও তখন শহরে যাওয়ার জন্য খুব উত্তেজিত ছিলাম এবং 1 সপ্তাহ পরে আমার মা আমাকে মামার সঙ্গে শহরে পাঠিয়ে দেয়। জীবনের প্রথমবার শহরের পরিবেশ দেখেছিলাম এবং খুব ভালো লেগেছিল। কিন্তু জানতাম না যে এই ভালো লাগার মধ্যে আমার জীবনের খারাপ দিনটা এগিয়ে আসছিল। তারপর শহরে পৌঁছানোর পরে একটা গলির ভেতরে দিয়ে মামা আমাকে নিয়ে যাচ্ছিল এবং সেই গলির ভেতরে গিয়ে একটা অনেক বড় বাড়িতে আমার মামা আমাকে নিয়ে প্রবেশ করেছিল। বাড়িতে ঢুকতেই আমি ও মামা সোফার মধ্যে বসে পড়েছিলাম এবং এত বড় বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এত বড় বাড়ি তো আমি আমার জীবনে কখনোও দেখিনি। তারপর কিছুক্ষণ পরে দোতলা থেকে একজন মোটাসোটা মহিলা নিচে নেমে এলা এবং তার সঙ্গে আরও 3-4 জন পুরুষ মানুষ ছিল। মহিলাটি মুখের মধ্যে পান চিবাচ্ছিল আর কপালে একটা লাল টিপ ছিল এবং তার সাজগুজ ভীষণ অন্যরকম ছিল। সে নিজের কোপার মধ্যে সাদা রঙের ফুল লাগিয়ে রেখেছিল এবং অনেক গয়নাও পরেছিল। উনাকে দেখার পরে আমি বুঝতে পেরেছিলাম যে উনি হয়তো এত বড় বাড়ির মালিক। তারপর আমাকে ও মামাকে দেখার পরে মামার সঙ্গে ওই মোটা মহিলা আলোচনা শোনার পরে বুঝতে পারলাম যে মামা ওই মহিলাটিকে খুব ভালোভাবে চেনে। তারপর ওই মহিলাটি আমার পা থেকে শুরু করে উপর পর্যন্ত খুব ভালোভাবে দেখতে শুরু করলা এবং আমাকে দেখার পরে মামাকে বলল, কিরে অভিজিৎ, এত বয়স্ক মেয়েকে কেন নিয়ে এসেছিস? তুই তো জানিস আমার ওখানে 25-30 বছর পরে আর কোনো দাম থাকে না। আমার মামার নাম অভিজিৎ রায়। তখন আমার অভিজিৎ মামা ওই মহিলার সামনে হাত জোর করে বলল, ও আমার ভাগ্নি হয় কিন্তু একদম খাঁটি। আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কোনো কথাও বলেনি। আপনি আমার ভাগ্নিকে কাজে লাগালে অনেক লাভবান হবেন। ওই সময় আমার মামা ওই মহিলার মাঝের কথাগুলোও শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার সঙ্গে অনেক বড় অন্যায় হতে যাচ্ছিল। তারপর আমার মামার কথাগুলো শুনে ওই মহিলা আমার মামাকে নগদ 10,000 টাকা দিয়ে বলেছিল, এর থেকে আর 1 টাকাও বেশি তোকে দিতে পারব না। তাই দরকার হলে এই টাকাটা নিতে পারিস, আর না হলে তোর ভাগ্নিকে নিজের সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারিস।
তারপর 10,000 টাকা হাতে নিল। আমার মামা অনেক খুশি হয়ে ওই মহিলার পা ধরে প্রণাম করে সেখান থেকে বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই আমি সব কিছুই বুঝতে পেরে আমার মামার কাছে যাচ্ছিলাম। এটা বলার জন্য যে সে আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে। কারণ আমার মামা আমাকে সেখানে ওই মহিলার কাছে বিক্রি করে দিয়েছিল। আমার নিজের মামা আমাকে 10,000 টাকার জন্য বিক্রি করে দিয়েছিল। তারপর আমি যখন ওই বাড়িতে থাকতে রাজি হয়নি তখন ওই মহিলা তার ছেলেদের দিয়ে আমাকে ধরে নিয়ে গিয়ে উপরের ঘরে বন্দি করে রাখতে বলেছিল। ওই সময় আমি কাঁদতে কাঁদতে মামাকে বলেছিলাম, মামা আমি এখানে থাকতে চাই না। আমাকে এখান থেকে বাড়ি নিয়ে চলো। তুমি আমাকে এভাবে বিক্রি করতে পারো না। আমি বাড়ি যেতে চাই, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। দয়া করে আমাকে এখানে ফেলে যেও না। কিন্তু আমার মামা তো আমার দিকে আর ফিরেও তাকায়নি এবং সেখানে আমাকে রেখে চলে গিয়েছিল। তারপর ওই মহিলাটি যখন আমাকে একটা ঘরে বন্দি করে রেখে দেয়, তখন অনেক বেশি অস্থির হয়ে পড়েছিলাম নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য এবং আমি ভয়ে জোরে জোরে কাঁদাতে শুরু করেছিলাম। কারণ স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের মামা আমাকে শহরে নিয়ে আসার পরে এমন একটা জায়গায় বিক্রি করে দেবে। তারপর সেদিন সারাদিন আমাকে ঘরে বন্দি করে রেখেছিল। তারপর সন্ধ্যা বেলায় ওই মোটা মহিলাটি নিজে আমার ঘরের ভিতর এসেছিল, যে মহিলাটিকে বাড়ির সবাই মালকিন বলে ডাকত। আমি তো ওনাকে দেখা মাত্রই অনেক জোরে কাঁদতে কাঁদতে উনার হাতে পায়ে ধরে বললাম, মালকিন আমাকে এখানে থেকে বাড়ি যেতে দিন। আমি এইসব কাজ করতে পারবো না। মালকিন তখন আমাকে জোরে পিছন দিকে ঠেলে দিয়ে বললেন, প্রত্যেকটা মেয়ের এসব নাটক আমাকে দেখতে হয়। তাই তোকে বলে দিচ্ছি আমার ওখানে বেশি নাটক চলবে না। একটু পরেই কিন্তু বিদেশি মেহমান আসবে এবং তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে এবং ভালোভাবে সুন্দর করে তৈরি হয়ে থাকবে। আর আমার মেহমানদের খুব খুশি করবি। এর বদলে তুই অনেক টাকা পাবি। তোকে তো আমি ফ্রিতে কাজ করাবো না। তাই এইসব কান্নাকাটি ও নাটক করা বন্ধ কর। আর একটা কথা ভালো করে শুনে রাখো, এখান থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে কিন্তু পালাতে পারেনি। তাই তুইও পালানোর চেষ্টা একদম করবি না, নইলে কিন্তু খুবই খারাপ হবে। সেদিনের পর থেকেই জীবনের সবকিছু পাল্টে যায়। আমি যেটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি সেটাই আমার সঙ্গে হয়েছিল। তারপর সেদিন রাতের বেলা আমার ইচ্ছে না থাকার সত্ত্বেও একটা 60 বছরের বয়স্ক মানুষ আমার সঙ্গে সারা রাত। এমনকি ওই লোকটা যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করে, তখন আমি প্রথমেই ওই 60 বছরের লোকটার সামনে হাত জোর করে অনেক কাকুতি মিনতি করেছিলাম। কিন্তু ওই 60 বছরের লোকটা আমার কোনো কথাই শুনেনি। সেদিনের পর থেকে আমি অনেক চেষ্টা করেছিলাম ওই বাড়ি থেকে পালানোর, কিন্তু আমি পালাতে পারিনি। এমনকি ঘরগুলোতে একটা জানালাও ছিল না এবং সে দিনের পর থেকে প্রত্যেক দিন নতুন নতুন লোক সারারাত আমার সঙ্গে। এভাবে প্রায় 15 দিন হয়ে যাওয়ার পরে আমি ভাগ্য বলে মনে করে নিয়েছিলাম। তারপর মাস কানেক ওই বাড়িতে কেটে যাওয়ার পরে সাব্বির নামে এক 30 বছরের লোক আমাকে দেখার পরে আমার সঙ্গে সময় কাটাতে চাইত এবং সে সপ্তাহে 4 দিন করে আমাদের বাড়িতে আসত এবং আমার সঙ্গে সারা রাত সময় কাটাত। এইভাবে ধীরে ধীরে সাব্বিরের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কারণ সে সবার চাইতে অনেকটাই আলাদা ছিল। কিন্তু সাব্বির অনেক সময় টাকা দিয়ে শুধুমাত্র আমার সঙ্গে নিজের মনের কথাগুলো বলতে আসত এবং সারা রাত ধরে আমার সঙ্গে গল্প করত। সে যখন আমার কাছে আসত তখন নিজের দুঃখের কথাগুলো বলত। আসলে তার স্ত্রী তাকে ছেড়ে একটা পর পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল এবং তারপর থেকে সে নিজের মনের কষ্ট দূর করার জন্য এই বাড়িতে আসে এবং ধীরে ধীরে আমাদের মাঝে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এতটাই হয় যে সেদিন না থাকতে পেরে আমি নিজের মনের সব কথা কিন্তু সাব্বির বলেছিলাম, কিভাবে আমার নিজের মামা শুধুমাত্র 10,000 টাকার লোভে আমাকে এই বাড়িতে বিক্রি করে দিয়ে চলে গেছে। এভাবে আমার প্রায় ওই বাড়িতে থাকতে 6 মাস হয়ে যায়। তারপর সেদিন যখন সাব্বির সাহেব আমাকে একটা কথা বলেছিল, তখন আমিও ওই কথাটা নিয়ে অনেক ভেবেছিলাম। আসলে সাব্বির সাহেব আমাকে বলেছিল, তোমার মামা না হয় তোমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে, কিন্তু তোমার মা কি তোমার একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি? এতদিন হয়ে গেছে, তোমার মা তো তোমাকে দেখে যেতে পারত। সেদিন সাব্বির বাবুর কথা শুনে আমার মনেও কিন্তু খটকা লেগেছিল। ওদিকে সাব্বির বাবু অন্য পুরুষদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য প্রত্যেকদিন রাতে মালকিনকে অনেক বেশি টাকা দিয়ে আমার সঙ্গে গল্প করত। এবং এভাবে আমি যখন একদিন মা হয়ে যাই, তখন আমি খুব ভালোভাবে জানতাম যে এই শিশুটি কার। আমি যখন মা হয়েছিলাম আমি আর বাড়ির কাজ করতে পারতাম না।
তারপর 10 মাস 10 দিন পরে যখন আমার বাচ্চা হয় তখন আমার বাচ্চা হওয়ার 2 মাস পরে আবার মালকিন আমাকে কাজে লাগিয়ে দেয় এবং আমি একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছিলাম। এবং এতদিন পরে যখন আমার প্রথম গ্রাহক আসে তখন তাকে দেখা মাত্রই কিন্তু আমি তাকে খুশি হয়েছিলাম। কারণ সেদিন সাব্বির এসেছিল, তখনও আমি তাকে এটা বলিনি যে আমার সন্তানটা তার সন্তান। কিন্তু আমি তাকে এটাও বলেছিলাম যে আমি আর এখানে থাকতে চাই না। কারণ আমি খুব ভালোভাবে জানতাম যে আমার মেয়ের বড় হওয়ার পরে কিন্তু মালকিন আমার মেয়েকেও ওই রকম কাজে লাগিয়ে দেবে এবং তার ভবিষ্যৎটাকেও খারাপ করে দেবে। তাই যেমন করে হোক আমি আমার মেয়ের ভবিষ্যৎ ভালো করার জন্য সেখান থেকে পালানোর উপায় খুঁজছিলাম। এবং সেদিন আমি সাব্বিরকে বলেছিলাম যে যেমন করে হোক না কেন আমাকে যাতে এখান থেকে আমার মায়ের কাছে গ্রামের বাড়িতে রেখে দিয়ে আসে। তাহলে তার এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলব না। আমার সব কথা শোনার পরে সাব্বিরও আমাকে সাহায্য করতে রাজি হয়েছিল। তার কিছু দিন পরে সাব্বির মালকিনকে অনেক বেশি টাকা দিয়ে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিল এবং টাকা বেশি পেয়ে মালকিন সাব্বির বাবুর প্রস্তাবে কিন্তু রাজি হয়ে গিয়েছিল। কিন্তু মালকিন আমাকে আগেই বলেছিল যে আমি নিজের বাচ্চাকে যাতে বাড়িতে রেখে যায়, মানে মালকিনের কাছে যাতে রেখে যায়। আমার বাচ্চাটাকে মালকিনের কাছে রেখে যেতে হবে। এবং আমি এই প্রস্তাবে কিন্তু রাজি হয়েছিলাম। তারপর সেদিন আমিও সাব্বির যখন চুপচাপ আমার গ্রামের বাড়ির জন্য রওনা দেই তখন কিন্তু সাব্বির বাবু আমাকে ট্রেনে বসে দিয়েছিল এবং আমার হাতে 12,000 টাকার দামের একটা মোবাইল দিয়েছিল। ওর তার আরেকটা মোবাইল ফোনের নাম্বার আমাকে দিয়েছিল, বলেছিল কোনো কিছুর অসুবিধা হলে আমি যাতে তাকে ফোন করি। আমি তোমার সাহায্য করার জন্য এগিয়ে আসব। এই কথাটা সাব্বির বলেছিল। এবং মালকিন জানত না যে আমি আমার ব্যাগের মধ্যে আমার বাচ্চাটাকে চুপচাপ ভরে নিয়েছিলাম, যেটা বাড়ির কেউ জানত না। তারপরের দিন সকাল বেলা আমি যখন আমার গ্রামের বাড়ি পৌঁছে যাই তখন আমার মা আমাকে প্রায় 2 বছর পর দেখে খুব খুশি হয়েছিল। কিন্তু সেদিন রাতে আমার মায়ের আসল চেহারা দেখে তো আমার মনে হলো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ল। যখন আমার নিজের মা আমার মামা আমাকে ঘরের ভেতরে ডেকে আস্তে করে সব কিছু বলেছিল যে আমি বাড়ি থেকে আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে পালিয়ে চলে এসেছি, তখন আমার মামা বাড়ির মালকিনকে ফোন করে সব কিছু বলেছিল। আমি যখন আমার মায়ের সত্যিটা জানতে পেরেছিলাম তখন আমিও লুকিয়ে সাব্বিরকে ফোন করে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম। এবং আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মতো একজন মহিলার সাহায্য করতে সাব্বিরের মতো একটা ভদ্রলোক এগিয়ে আসবেন। তারপর সেদিন রাতে ওই বাড়ির মালকিন তার 3-4 জনকে লোক নিয়ে এসেছিল। আর এদিকে সাব্বির বাবু পুলিশ নিয়ে হাজির হয়েছিল। তারপর আমি আমার সমস্ত কথা পুলিশকে খুলে বলি। তারপর মামা এবং মালকিনকে এই নিষেধীয় ব্যবসার করার জন্য তাকে পুলিশ ধরে নিল। আর আমার মা আমার কাছে ক্ষমা চেয়েছিল। আর সাব্বির আমাকে তার বধূ হিসেবে গ্রহণ করেছিল। পরিশেষে বলতে চাই, এই রকম চরিত্রহীন লোভী মামা থাকার চাইতে না থাকাই অনেক ভালো। ওর অনেক বড় শাস্তি হওয়ার দরকার। টাকার লোভে যে মামা তার ভাগ্নিকে অন্যের কাছে বিক্রি করে দেয়, তারা মানুষ নামে পশু। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।